আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউব বিডির ডার্মাটোলজি বিষয়ক সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ার অনুষ্ঠানে স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডায়মন্ড প্লাস এনশিওর পারফেক্ট ম্যানেজমেন্ট অফ সোরিয়াসিস। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে সব সময়কার মতো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ আমাদের ডার্মা কেয়ারের 16th এপিসোড এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই সুইট 16 এপিসোডে চলে এসেছি এবং আসলে যেহেতু এই এপিসোডটা খুব সুইট এবং আমরা সবসময় বলি যে 16 ইয়ার্স মানেই কিন্তু সুইট 16, এবং আমাদের এই এপিসোডেও কিন্তু আমরা আমাদের খুব পছন্দের একজন আহ আমার ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি কিন্তু আমাদের ফার্স্ট এপিসোডেরও গেস্ট ছিলেন এবং এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সুইট 16 এপিসোডটাকে একটু স্পেশাল করার চেষ্টা করেছি। আমাদের সাথে আজকে ত্বকের সোরিয়াসিস রোগের চিকিৎসা নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, আর তিনি হচ্ছেন প্রফেসর ডাক্তার জিনাত মিরাজ স্বপ্না ম্যাডাম। তিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ডার্মাটোলজি ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটালে। এবং এবং দর্শক, আপনাদেরকে আরো জানাতে চাই আমাদের আজকের অতিথি প্রেসিডেন্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ এডিএসবি এবং বোর্ড মেম্বার সার্ক সিএএডি। ম্যাডাম, আপনাকে অসংখ্য স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ডক্টর নাইমা। ইটস লাভলি টু বি ধন্যবাদ হিয়ার ম্যাডাম। উইথ ইউ। তোমার সুইট 16 প্রোগ্রামে আসার জন্য আই এম রিয়েলি অনার্ড। আর আশা করি আজকে আমাদের প্রোগ্রামটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আসলে আমি খুবই খুশি আজকে যে আমি আজকে আপনাকে আবারও আমার এই ডার্মা কেয়ারের সিরিজ প্রোগ্রামে পেয়েছি এবং আশা করছি আজকে আমাদের সাথে যে সকল দর্শকেরা থাকবেন অনেক উপকৃত হবেন তারা। আশা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের আজকের বিষয় যেহেতু সোরিয়াসিস, তো প্রথমে আপনার কাছে আমার জানার আছে যে আসলে ত্বকের এই সোরিয়াসিস রোগটা কি, বা এটা হলে আসলে বোঝার উপায়টা কি? আসলে সোরিয়াসিস আমাদের একটা স্কিন ডিসঅর্ডার, যেটা আমরা বলি এখানের মধ্যে কিছু প্যাপিউলস থাকে, কিছু স্কেলস থাকে। সো ইটস এ প্যাপিলোস্কোয়ামাস ডিজিজ। আমাদের চর্ম রোগের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজিজেস। আর এটা একটা প্রদাহজনিত অসুখ। প্রদাহজনিত মিনস এটার মধ্যে ইনফ্লামেশন থাকে। আর এটার কোনো ভেদ নাই, কোনো জেন্ডার ভেদ নাই যে মহিলাদের বেশি হবে বা পুরুষদের বেশি হবে, ওইরকমও কোনো ব্যাপার নেই। আর এই রোগটা পুরা পৃথিবী জুড়ে, এটা শুধু যে বাংলাদেশে বেশি বা ইউরোপে বেশি বা কতগুলি অসুখ থাকে যেগুলি এই দিক ট্রপিক্যাল কান্ট্রিজে বেশি হয়, শীতের দেশে কম হয়, ওরকম কোনো ব্যাপারও নেই। আর এই অসুখটা পৃথিবীময়। এবং এই অসুখের একটা ক্যারেক্টারিস্টিক যেটা হলো যে এটা আমরা যখন দেখি রোগীকে, তখন দেখে আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইমস আমরা বুঝতে পারি। নর্মাল একটা কেস আসুক বা কমপ্লিকেটেড কেস আসুক, এটা ওই যে লক্ষণগুলি লক্ষণগুলি যেরকম থাকে, স্কিনের উপরে ছোট ছোট গুটি গুটি দানা থাকতে পারে, সেই দানাগুলি বড় হয়ে বড় একটা লিশন তৈরি করতে পারে, যেটাকে আমরা প্লেগ বলি। ওইটার উপরে পাতলা পাতলা মাছের আঁশের মতন আঁশ জমা হয়। এই লক্ষণ দেখে আর এরকম একটা ত্বকের উপরে এরকম একটা জিনিস দেখলে আমাদের মাথায় ডেফিনেটলি সোরিয়াসিসটা আসে। তখন আমরা সোরিয়াসিস হিসেবে ওইটাকে চিকিৎসা মানে আইডেন্টিফাই করে চিকিৎসা দিই আর কি। জি, ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম, এখন একটু আপনার কাছে জানবো যে এই সোরিয়াসিস রোগ হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে, বা আসলে কোন ফ্যাক্টর গুলো থাকলে এই সোরিয়াসিস রোগ হতে পারে? ডক্টর নেমা, আপনি অবাক হবেন যে সোরিয়াসিসটা এত কমন। আমরা যখন আমি প্লাস আমার যারা আমাদের সঙ্গে আমার কলিগস আছেন, ওরা আমার সঙ্গে একমত হবেন যে যখন আমরা পেশেন্ট দেখতে বসি, এভরি 5 or every 10 পেশেন্টস আমরা দেখি সোরিয়াসিস। এটার কি ইনসিডেন্স বাড়ছে না আমরা ডায়াগনোসিস করছি বেশি, আই ডোন্ট নো, কিন্তু সোরিয়াসিসটা অনেক বেশি। মানে ইচ ওয়ান অফ আস যারা আমরা প্র্যাকটিস করি, সবার প্র্যাকটিসের মধ্যে কিন্তু সোরিয়াসিস পেশেন্ট অনেক অনেক বেশি সোরিয়াসিস পেশেন্ট আমরা পাচ্ছি। অ্যান্ড এই সোরিয়াসিস এর যে লক্ষণগুলি যেগুলি বলছো, সেগুলি হলো যে এই সোরিয়াসিসটা শুরু হওয়ার কিন্তু কোনো বয়সও নেই। এটা যেমন কোনো জাতিভেদ নাই, এটা যেমন কোনো পুরুষ মহিলা ভেদ নাই, এটা কোনো বয়স ভেদ নাই। এটা একদম ছোটবেলা নিউনেটস থেকে শুরু করে একদম 70-80 বছর বয়সের ও প্রথমবার শুরু হতে পারে। আর আরেকটা মজার জিনিস হলো যে সোরিয়াসিসটা শুরু হয় বেশিরভাগ কিন্তু 25 থেকে 27-30 এই বয়সের মধ্যে
বেশিরভাগ সময় শুরু হয়, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই। আর সোরিয়াসিস যখন আমরা এরকম একটা বয়সে দেখতে পাই, যখন একটা ছেলে বা একটা পুরুষ বা একটা মহিলা, দে আর জাস্ট ভেরি ইয়াং, ওরা মাত্র জীবন শুরু করছে, ওরা ক্যারিয়ার শুরু করছে। আর সোরিয়াসিস বা আমাদের চর্মরোগগুলি দেখতে পাওয়া যায়। পেশেন্টরা অন্য কোনো অসুখ যদি পেশেন্টদের হয়, যদি হার্ট ডিজিজ হয়, যদি ভিতরে কিডনির প্রবলেম হয়, ওরা কিন্তু অত বেশি আপসেট হয় না। কিন্তু যখন ওরা ওদের হাতে বা ওদের শরীরে বা ওদের মুখে টুকে যদি ওরা দেখে বড় বড় একটা লাল রকমের একটা জিনিস উপরে আঁশ উঠছে, ওদের কাপড়ের মধ্যে আঁশ পড়ছে, ওরা খুব কনসিয়াস হয়, খুব আপসেট হয়। প্লাস কোন একটা চাকরিতে গেলে ওরা খুব চিন্তা করে যে আমি এটা নিয়ে কেমন করে সামনে যাব। তো আগে যেরকম হতো, অনেক চুলে বড় বড় খুশকি, খুশকির অ্যাড গুলি দেখেছো নিশ্চয়ই, যে শার্টের মধ্যে বড় বড় খুশকি। কিন্তু যেটা কমন ড্যান্ড্রাফ কিন্তু অত মোটা হয় না। তো যখনই আমরা ড্রাই, মোটা, একদম মাছের আঁশের মতন ড্যান্ড্রাফ দেখি, তখন আমাদের মাথায় কিন্তু সোরিয়াসিস আসা উচিত। আর সোরিয়াসিস যখন শুরু হয়, ইট ক্যান বি এনিওয়ের। এটা মাথায়ও হতে পারে, স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে, এটা বডিতে হতে পারে। বেশিরভাগ সময় যেসব এরিয়াতে ট্রমা হয়, আমরা যেসব এরিয়াতে আমরা যে ধরো হাত দিয়ে কাজ করি, সো হাতের এই জিনিস, এই যে হাতের নাকলস গুলিতে, হাঁটুর উপরে, তারপর কুনিতে, এইসব জায়গায় যেখানে রিপিটেড ট্রমা হয়, আমরা টেবিলে বসি, কুনিতে লাগে, ওইসব জায়গায় কিন্তু সোরিয়াসিসটা প্রথমে দেখা দিতে পারে। আচ্ছা। একদম যে দেখা দিবে তা না, কিন্তু দেখা ওখানে বেশিরভাগ সময় ফ্রিকশন প্রোন এরিয়াতে দেখা দেয়। তারপর জি ম্যাম। হ্যাঁ, তো এই মানে কোনো এরিয়া, ইভেন তুমি যদি চিন্তা করো নেইলসও সোরিয়াসিস হয়, নেইলসও যে সোরিয়াস মানে অনেকগুলি জায়গায়, ইভেন নেইলস, জেনিটাল অর্গানস, ভিতরের অর্গানস গুলি তো সোরিয়াসিস হয়। হ্যাঁ, আর যেগুলি আচ্ছা। আমাদের নর্মাল এরিয়াতে হয় সেগুলিকে আমরা নর্মাল সোরিয়াসিস বা সোরিয়াসিস ভালগারিস বলি। আর যদি সোরিয়াসিস অলওয়েজ কিন্তু ট্রমা প্রন এরিয়াতে হওয়ার কথা, মানে এরিয়াস উইচ আর এক্সপোজড। যদি আনএক্সপোজড এরিয়া, ফোল্ডস গুলিতে হয়, কানের এয়ার ক্যানালের ভিতরে হয়, তখন আমরা বলি ইনভার্স সোরিয়াসিস। সো ইনভার্স সোরিয়াসিস এর পেশেন্ট আমরা পাই, অনেক মহিলা আসে একদম জেনিটেলিয়ার মধ্যে মোটা থিক স্কিন, স্কেলিং হচ্ছে, বুঝতে পারছে না কি হচ্ছে। তখন আমরা আর শরীরে কোথাও নাই, তখন ওই কেসগুলিকে আমরা ইনভার্স সোরিয়াসিস বলি। সো সোরিয়াসিস ট্রমা প্রোন এরিয়াতে হতে পারে, আবার ট্রমা ছাড়া এরিয়াতে, বডি ফোল্ডসেও হতে পারে। জি, ধন্যবাদ থ্যাংক ইউ। ম্যাডাম। তাহলে আমরা বলতে পারি যে শরীরের যে কোনো জায়গায় আসলে ট্রমা প্রোন এরিয়া যেগুলো বলছিলেন, সেই কোনো জায়গাগুলোতেই কিন্তু আসলে সোরিয়াসিস হতে পারে। বেশি হয়, হ্যাঁ বেশি হয়, বেশি হয়। সেগুলোতে বেশি হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আজকের এই আলোচনার বিষয় নিয়ে আপনাদের যার যা প্রশ্ন আছে আমাদেরকে লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, এবং যদি আপনারা মনে করেন যে আমাদের আজকের এই প্রোগ্রামটা থেকে আপনাদের প্রিয় কেউ উপকৃত হবে, তাহলে অবশ্যই তার সাথে আমাদের এই লাইভ স্ট্রিমটি শেয়ার করে দিবেন। তো আমি আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। ম্যাডাম, আপনার কাছে একটু জানবো যে এমন কি কোনো কন্ডিশনস আছে যেখানে আসলে সোরিয়াসিস বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যারা আসলে ডায়াগনোসড কেস এই সোরিয়াসিস এর, তাদের ক্ষেত্রে? সোরিয়াসিস ডিজিজটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তৈরি করেছে একটা সৈন্য বাহিনী দিয়ে, যে আমাদেরকে যেন প্রোটেক্ট করে রাখে, আমাদেরকে যেন বাইরের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন রকমের ইনসাল্টস থেকে যেন আমরা যেন বেঁচে থাকি। সো আমাদের এই সৈন্য বাহিনীটা ভুলক্রমে আমাদের নিজের শরীরের কোষগুলিকে ভাঙতে শুরু করে। সো আমাদের স্কিনের একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা মানুষের স্কিন, তোমার স্কিন, আমার স্কিন, আমাদের দর্শকদের সবার স্কিনটা প্রত্যেক 3 থেকে 4 সপ্তাহ পরে পরে এটা এটা টার্ন ওভার হয়, মানে তুমি বলতে পারো এটা খোলস বদলায়, আমাদের স্কিনটা চেঞ্জ হয়, নিচে থেকে নতুন স্কিন আসে, উপরের স্কিনটা পড়ে যায়। সো এটা প্রতি প্রতি 3 থেকে 4 সপ্তাহ ধরে মানে একটা লিভিং বিইং এ প্রত্যেক 3-4 সপ্তাহ পর পরে হতে পারে, হয়। তো সোরিয়াসিস যেটা হয়, সোরিয়াসিস এর যখন আমরা আম, যখন আমাদের শরীরের সৈন্যবাহিনী আমাদের নিজের সেলকে যখন স্টিমুলেট করে, ট্রিগার করে, ডিস্টার্ব করে, তখন আমাদের এই সেল টার্নওভার, যেটা 4 সপ্তাহে হওয়ার কথা, ওইটা 5 থেকে 8 দিনের মধ্যেই ওই নতুন কোষগুলি নিচে থেকে এসে উপরে জমা হয়। উপরে জমা হলে স্কিনের নিচে একটা পুরু লেয়ার তৈরি হয়।
যেটাকে আমরা ফিশ স্কেলের মতো একটা সিলভারি স্কেল দেখছি, হ্যাঁ। আর হলো যে এটা একটা যেহেতু একটা অটোইমিউন প্রসেস, স্কিনের ভিতরে ত্বকের নিচে অনেক ব্লাড ভেসেলস গুলি প্রলিফারেট করে, অনেক ব্লাড ভেসেলস নতুন নতুন তৈরি হয়। সো যখন আমরা একটা সোরিয়াসিসের লিশন দেখি, একটা ক্ষত দেখি, ওইটার উপরে একটা আবরণ থাকে, যেটা বিকজ অফ দ্য র্যাপিড টার্ন ওভার একটা আবরণ পাই। আর যদি আমরা হালকা করে যদি ওটা খোঁচাই তাহলে একটু পিন পয়েন্ট ব্লিডিং হয়, যেটাকে বলে অস্পিচ সাইন। দ্যাট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ সোরিয়াসিস। অ্যান্ড এই 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 লক্ষণ থেকে আমরা সোরিয়াসিসকে অন্য স্কিন ডিজিজ থেকে আমরা সেপারেট করতে পারি। সো অনেকগুলি উপায় আছে। সো এটা অটোইমিউন ডিজিজ তো বললামই, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, হয়তো মা বাবার আছে, হলো। অর কিছু মানুষের একটা HLA টাইপ থাকে, যেগুলি এখন নতুন নতুন টাইপসও বের করছে। কিছু পুরনো টাইপস যেগুলো আগে বলতো সেগুলিও আছে, নতুন টাইপসও বের হচ্ছে, যে হু উইল বি দ্য পিপল যারা ডেভেলপ করবে, ওদের একটা জেনেটিক একটা ব্যাপারও থাকে। সো ইটস অটোইমিউন প্লাস জিনস অলসো প্লে আ রোল। ধন্যবাদ ম্যাডাম। তার মানে আমরা বলতে পারি যে যদি পরিবারে কারো সোরিয়াসিস রোগটা থাকে তাহলে সেই ক্ষেত্রে তার অন্যান্য পরিবারের যে সদস্য আছে তাদেরও হওয়ার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে, হ্যাঁ, সম্ভাবনা থাকে। জি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি আপনার আলোচনায় বলছিলেন যে অনেকগুলো ত্বকের সমস্যার সাথে কিন্তু আসলে এই সোরিয়াসিসকে মিলিয়ে ফেলা হয় এবং একটা কনফিউশন তৈরি হয়। তো আমি যদি একটু বলি ম্যাডাম, যে দেখা যায় যে একটা রোগ আছে যেটার সাথে খুব বেশি কনফিউশন করা হয় এবং ডায়াগনোসিসটা তখন আসলে বোঝা যায় না, সেটা হচ্ছে এক্সিমা। তো ম্যাডাম, এক্সিমার সাথে এই সোরিয়াসিসের পার্থক্যটা কোথায়? আর একজন যখন আসলে এই লক্ষণগুলো দেখা দিবে তখন কিভাবে বুঝবে, বা যদি আপনি ডাক্তারদের উদ্দেশ্যে একটু বলতেন যে ম্যাডাম আসলে কিভাবে বোঝা যাবে পার্থক্যটা কি থাকবে এই এক্সিমা এবং সোরিয়াসিসের মধ্যে? এক্সিমা সোরিয়াসিসটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আমরা মানে ফ্রিকুয়েন্টলি কনফিউশন হয়, খুবই ফ্রিকুয়েন্ট এটা। এখানে কিছু ডিফারেন্স ক্লিনিক্যালি আমরা দেখি। যদি সোরিয়াসিস আমরা চিন্তা করি, ক্লিনিক্যালি যদি চিন্তা করি, তাহলে সোরিয়াসিস ইউজুয়ালি বাইলেটারালি সিমেট্রিক্যাল হয়। ধরো একটা হাঁটুতে প্রথমে দেখা দিল, কয়দিন পর আরেকটা হাঁটুতে দেখা দিবে, একটা হাতে দেখা দিল, কয়দিন পর আরেকটা হাতে দেখা দিবে। ইট ইজ ইউজুয়ালি বাইলেটারালি সিমেট্রিক্যাল। আরেকটা হলো যে এক্সিমা কিন্তু ওরকম হওয়ার কথা না, ইটস নট নেসেসারি যে এক্সিমা বাইলেটারালি সিমেট্রিক্যাল হবে, হ্যাঁ। আরেকটা জিনিস হলো যেটা আমরা ক্লিনিক্যালি দেখি, সেটা হলো সোরিয়াসিসের লিশনস গুলি বেশিরভাগ ট্রমা প্রোন এরিয়াতে, যেসব এরিয়াতে আমরা ঘষাঘষি করি বা হাঁটুতে বসে, হাঁটুর উপরে কেউ বসে, যতগুলি ট্রমা প্রোন এরিয়াস ওখানে বেশি হয়। কিন্তু এক্সিমা ইটস নট নেসেসারি যে ওরকম একটা এরিয়া চুজ করবে, হ্যাঁ। টেন্ডেন্সি ওরকম থাকে না, প্রবণতা থাকে না ইউজুয়ালি। আরেকটা হলো যে সোরিয়াসিসের একটা, যখন আমরা সোরিয়াসিস দেখি, এক্সিমা দেখি, এক্সিমার মধ্যেও স্কেলস থাকে, সোরিয়াসিসের মধ্যে স্কেলস মানে খুশকির মতন একটা লেয়ার থাকে। কিন্তু এই সোরিয়াসিসের খুশকিটার একটা স্পেশাল একটা জিনিস আছে, স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক আছে, যেটাকে বলি আমরা সিলভারি শাইনি স্কেল। এই স্কেলটা একদম ড্রাই থাকে এন্ড একদম শাইনিং থাকে, সিলভার শাইনিং থাকে। এক্সিমার স্কেলস গুলি একটু পাতলা থাকবে, নট নেসেসারিলি যে এটা ইউজুয়ালি সোরিয়াসিস যেরকম ড্রাই স্কেল থাকে, এক্সিমার মধ্যে একটু উজিং থাকতে পারে। এক্সিমার মধ্যে একটা একটা এক্সিমার লিশনস গুলির মধ্যে উজিং এর জন্য স্কেলটা একটু ভিজাও থাকতে পারে। আর আরেকটা জিনিস হলো, যদি কনফিউশনে থাকি, তাহলে যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি, হিস্টোপ্যাথোলজি যদি আমি আমার ডক্টর দর্শকদের জন্য বলি, তাহলে দোনোটা একদম টিপিক্যাল, দোনোটা এত সুন্দর ডিফারেন্সিয়েট করা যায়। একটা সোরিয়াসিসের লিশনের মধ্যে সবচেয়ে স্কিনের উপরের লেয়ারে আমরা কতগুলি মনরোজ অ্যাবসেস পাই, মনরোজ মাইক্রো অ্যাবসেস। আর এক্সিমার মধ্যে যেটা পাই আমরা হলো যে একটু নিচের লেয়ারে যে কোষগুলি আছে আমাদের এপিডার্মিসের কোষগুলির মাঝে মাঝে দেয়ার ইজ স্পঞ্জিওসিস, ওখানে ইনফ্লেমেটরি ফ্লুইড জমা হয়, যার ফলে আমরা ওইটা ক্লিনিক্যালি উপরে একটু উজিং হিসেবে দেখি। সো দোনোটা কিন্তু চিকিৎসা সেম, দোনোটা আমরা টপিক্যালি, দোনোটার জন্য টপিক্যাল চিকিৎসা সেম। আমরা সোরিয়াসিসেও স্টেরয়েড ইউজ করি, আমরা এক্সিমাতেও স্টেরয়েড ইউজ করি। কিন্তু ওরাল চিকিৎসা মানে আমরা যদি
খেতে দিই কোনো ওষুধ, তাহলে সোরিয়াসিসের ওষুধ অ্যান্ড একজিমা ওষুধ টোটালি আলাদা। একটা ডায়াগনোসিস যদি আমি ভুল করে যদি একটা সোরিয়াসিসের রুগীকে আমি যদি ওরাল খাওয়ার স্টেরয়েড দিই বা কোনো ইনজেক্টেবল স্টেরয়েড দিই, তাহলে ওই পেশেন্টটা সাময়িক হয়তো একটু ভালো লাগবে, কিন্তু ওর ডাবল বা 3 গুণ বেশি হিসেবে আবার ফেরত আসবে, রিবাউন্ড ফিনোমেনা হবে। কিন্তু একটা একজিমার রুগীকে যদি আমি একটা স্টেরয়েড ইনজেকশন বা খেতে দিই, একটা শর্ট কোর্স দিলে সে খুবই মানে ও ভালো ফিল করবে, ওর একটা মানে ট্রিটমেন্টে সে রেসপন্ড করবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানেই ইম্পর্টেন্স হলো টু ডিফারেন্সিয়েট বিটুইন একজিমা অ্যান্ড সোরিয়াসিস। আদারওয়াইজ আমি সোরিয়াসিসটাকে বেশি করে দিতে পারি, অ্যান্ড সোরিয়াসিসটা ইজ মাচ মোর সিভিয়ার ডিজিজ আমি বলবো, বিকজ সোরিয়াসিসের সঙ্গে অনেক কিছুরই অ্যাসোসিয়েশন আছে। সো আমাদের ক্লিনিশিয়ান হিসেবে ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমার যারা ছোট ভাই বোন ডক্টরস আছে, ওরা যারা এখন মাত্র চাকরি শুরু করেছে, ওরা দে ক্যান গিভ, মানে ওরা যদি একজিমা সোরিয়াসিস না বুঝে ওরা যদি স্টেরয়েড দিয়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু ওরা 3বার চিন্তা করবে বিফোর গিভিং আ ওরাল সিস্টেমিক স্টেরয়েড আর কি দেওয়ার চিন্তা করবে। এইসব পয়েন্টস গুলো মাথায় রাখবে আর কি। থ্যাংক ইউ জি। নাইমা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, যেহেতু আমরা আপনার কাছে শুনছিলাম যে এক্সিমার সাথে একটা কনফিউশন হয়, পাশাপাশি কিন্তু ম্যাডাম অন্যান্য যে স্কিনের সমস্যাগুলো আছে সেটাতেও কিন্তু একটু কনফিউশন হয়, যেমন ম্যাডাম ফাঙ্গাল ইনফেকশন। ম্যাডাম, তো এই সোরিয়াসিস আর ফাঙ্গাল ইনফেকশনটাকে কিভাবে পার্থক্য করবে, বা আসলে ফাঙ্গাল ইনফেকশনের সাথে মানে মানে বোঝার উপায়টা কি ম্যাডাম? এটা যদি একটু বলতেন, এবং ট্রিটমেন্টে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ নাইমা, এইটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা একটা গরম দেশে থাকি, আমাদের দেশটা হলো যে গরম, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আমাদের অনেক বেশি ফাঙ্গাল ইনফেকশনস হয়। সো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকটা আর সোরিয়াসিসের কিন্তু অনেকগুলি টাইপস আছে। আমি যেটা শুরুতে ডিসকাস করলাম ওটা একটা ক্লাসিক্যাল টাইপ। আবার কিছু সোরিয়াসিস আছে যেগুলি প্যাপুলাস স্কোয়ামাস ভ্যারাইটি, যেগুলি জাস্ট সুপারফিশিয়াল থাকে, ওরকম স্কিনটা ওই জায়গাটা পুরু হয় না, তারপর শেপ গুলি একটু অ্যানুলার থাকে, জিওগ্রাফিক প্যাটার্ন থাকে, হঠাৎ করে দেখলে হয়তো মনে হবে যেটা ফাঙ্গাস। তো এখন ডিফারেন্সিয়েট কেমন করে করব? ডিফারেন্সিয়েট করব সিম্পল একটা টেস্ট দিয়ে। সিম্পল টেস্ট হলো, আমি যদি একটা গ্লাস স্লাইড নিই, অর আমি যদি একটা গ্লাভ পরে একটু করে যদি বর্ডারটা একটু খোঁচাই দেখি, তাহলে ওখানে একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে, একদম খুব ইজিলি একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে ইন কেস অফ সোরিয়াসিস। আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে জাস্ট স্কেলস উঠবে, ওখান থেকে একটু একটু খুশকির মতন উঠবে। আর ফাঙ্গাল ইনফেকশন যদি নর্মাল, যেটা ক্লাসিক্যাল ভ্যারাইটি অফ সোরিয়াসিস এন্ড ফাঙ্গাল ইনফেকশন, আসলে বুঝতে ভুল করা উচিত না, কিন্তু ওই যে কয়েকটা ভ্যারাইটি বললাম, প্যাপুলাস স্কোয়ামাস ভ্যারাইটি, ওইটার সঙ্গে সোরিয়াসিসের ফাঙ্গাল ইনফেকশন আমাদের একটু ভুল হতে পারে। কিন্তু জাস্ট মাথায় যদি আমাদের থাকে যে এটা আমি একটু চেক করে নিই, তাহলে তো ভেরি ইজি, মানে বিকজ ইটস জাস্ট পেশেন্ট এক্সামিনেশন টেস্ট, এটা তোমার কোনো ইনভেস্টিগেশন বা কোথাও গিয়ে কিছু করতে হচ্ছে না বা ল্যাবে যেতে হচ্ছে না। আরেকটা হলো ট্রিটমেন্ট তো টোটালি ডিফারেন্ট। আমি যদি একটা ফাঙ্গাল ইনফেকশনকে যদি স্টিরয়েড দিই, তাহলে ফাঙ্গাল ইনফেকশন আন্ডার দ্য কভার অফ স্টিরয়েড ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু ছড়াতে থাকবে, যেটা আমরা এখন খুব বেশি ফেস করছি। আর সবচেয়ে বেশি আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমি আমার দর্শকদের জন্য বলবো, আমি আমার ডক্টরসদের জন্য বলবো, যে মিক্সড প্রিপারেশন, যে প্রিপারেশনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড স্টিরয়েড দেওয়া থাকে, ওই প্রিপারেশন যদি আমি চুজ করি ফর আ পেশেন্ট যাকে আমি বুঝতে পারছি না ফাঙ্গাস না একজিমা, ওদেরকে সবচেয়ে বেশি আমি ক্ষতি করছি, বিকজ ওদের ফাঙ্গাসটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। যদি ওটা ইয়ে হয়, সোরিয়াসিস হয়, কিছুটা রেসপন্ড করবে, কিন্তু আমি বাংলাদেশের মতন গরম দেশে থেকে আমাকে দুবার চিন্তা করতে হবে মিক্সড প্রিপারেশন দেওয়ার জন্য। মিক্সড প্রিপারেশনটা আমাদের জন্য খুবই হার্মফুল, মানে এটা আরেক দিনের আলাপ হবে। ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড স্টিরয়েডস, এটা একটা চরম একটা সমস্যা, আমরা পুরো সাবকন্টিনেন্ট পড়ে যাচ্ছি, বিকজ উই ডোন্ট হ্যাভ মেনি মেডিসিনস ফর ফাঙ্গাস। তো দ্যাট ইজ দ্য থিং। তো এই ফাঙ্গাল ইনফেকশন
আসলে আমাদেরকে তাহলে বুঝতে হবে ম্যাডাম, যেটা আপনি বলছিলেন যে ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ত্বকের যে কোনো সমস্যার ডায়াগনোসিস ঠিক মতো করে সেই অনুযায়ী আসলে চিকিৎসা নিতে হবে, না হলে আসলে কোনো চিকিৎসাই হ্যাঁ, কাজে দেখতে দেবে তো না। কয়েকটা ডিজিজ একই রকমই লাগছে। সো আমাকে মানে না বুঝলে ইটস অলওয়েজ ডিফিকাল্ট, বিকজ উল্টাপাল্টা হয়ে যায়, তারপর রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেটাই সমস্যা আর কি। জি ম্যাডাম। ম্যাডাম, আমাদেরকে অনেক দর্শকরা প্রশ্ন করছে। তো ম্যাডাম, আমাদের সাথে কিন্তু ডাক্তার ইমরোজ মোহিত স্যারও আছেন, তিনি আপনার এই অনুষ্ঠান দেখছে এবং আপনাকে শুভকামনা দিয়েছে, এবং আরো অনেকেই থ্যাংক ইউ আছে ইমরান। আমাদের সাথে। জি ম্যাডাম। ম্যাডাম, তো আমি যদি একটু প্রশ্নটা নেই, আমাদেরকে প্রশ্ন করেছেন আহ, আসলাম হোসেন। উনি বলেছেন যে উনার আহ, উনি আপনার কাছে পরামর্শ চাচ্ছে ম্যাডাম, এবং উনি বলেছেন যে ওনার মেয়ের বয়স 6 বছর, জন্মের পর থেকে লক্ষ্য করছে যে শরীরের চামড়া শুকনো এবং খসখসে, এবং শরীরের সমস্ত জায়গায় ইভেন দো মাথা থেকে শুরু করে চামড়া উঠছে, এবং সবসময় চামড়া উঠতে থাকে। রাতে ঘুমাতে গেলে এবং রোদে গেলে শরীরে প্রচন্ড ইচিং হয়, সারা রাত বাচ্চা ঘুমাতে পারে না। একবার সারা শরীরের চামড়া উঠে মানে শেষ হলে প্রায় পর্যায়ক্রমে ওর স্কিনটা উঠতে থাকে, এবং শরীরে কোনো রকম তেল বা পেট্রোলিয়াম জেলি, ভেসলিন লোশন মাখলে সাথে সাথেই শুকিয়ে যায়, এবং একটুও সেটা আসলে ভেজা ভাবটা থাকে না। এবং তিনি বলছে যে তিনি একজন ডাক্তারকে দেখিয়েছিলেন, পরে ইকথায়োসিস নামক এক ধরনের সমস্যার কথা বলেছে। তো ম্যাডাম, উনি কোনো ওষুধ দেননি তখন, এবং বলেছেন যে অলিভ অয়েল ভেজিন ব্যবহার করার জন্য। তাতে কোনো সুফল পাওয়া যাচ্ছে না দেখে তারা আসলে বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও ফলো করেছে, কিন্তু তারা কোনোভাবেই এটা থেকে মুক্তি পেতে পারছে না। তো আপনার কাছে জানতে চাচ্ছে ম্যাডাম, যেহেতু আপনার দীর্ঘ বছরের অভিজ্ঞতা, যে ওনাদের জন্য কি করণীয়, বা এই রোগটা আসলে কি, যদিও সেটা আমাদের আজকের এই বিষয়ের সাথে সম্পর্কিত না, তারপরেও উনি প্রশ্নটা আপনার কাছে করেছে ম্যাডাম, যে ওনার বাচ্চার ভবিষ্যতে কি হতে পারে, বা ওনাদের এখন থেকে কতটুকু পদক্ষেপ গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ। উনি যেটা কোয়েশ্চেন করলেন ওনার বাচ্চার সম্বন্ধে, সেটা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা ক্যারাটিনাইজেশন ডিসঅর্ডার। আমাদের শরীরে, যেটা আমি বলছিলাম যে সোরিয়াসিসটা একটা ক্যারাটিনাইজেশন ডিসঅর্ডার, যে মানে আমাদের বেশি তৈরি হচ্ছে। এখানে হচ্ছে কি ঠিক মতন মানে যে খোলস আমাদের চেঞ্জ হয়, ওইটা ঠিক মতন যখন হয় না, তখন এই স্কিনের সেলস গুলিকে আমরা ক্যারাটিনোসাইটস বলি, ক্যারাটিনাইজেশন ডিসঅর্ডার হয়। এটা ইউজুয়ালি ফ্যামিলিগত হতে পারে, যদি ওনার হাজবেন্ড ওয়াইফের যদি মধ্যে একটা আত্মীয়তা থাকে সেটা থেকেও আসতে পারে। আর এইসব এগুলি সব এই ডিজিজ গুলিতে আমরা পেশেন্টের যে ড্রাইনেসটাকে প্রিভেন্ট করার যত রকমের উপায় আছে সেটা আমরা পেরেন্টসদেরকে শিখাই। একটা হলো যে পেরেন্টসরা বাচ্চাকে এমন ধরনের এমোলিয়েন্টস দিবেন, যে এমোলিয়েন্টস মানে সফটনিং লোশনস আর কি, যেগুলি সফট রাখে ত্বককে। এমন লোশনস দিবেন যেই লোশনের ক্ষমতা আছে পানি ধরে রাখার। কিছু লোশনস আছে ইউরিয়া লোশনস, তারপর অ্যামোনিয়াম ল্যাকটেট যেটা ল্যাক হাইড্রিন নামে পাওয়া যায়, তারপর গ্লাইকোলিক অ্যাসিডস, তারপর এরকম টাইপের যতগুলি লোশন লোশনস আছে সেগুলি আজকাল কিন্তু অনেক অ্যাভেলেবল। সো এগুলি ওকে দিতে হবে, মানে এগুলি বাচ্চাকে বাচ্চার গায়ে এগুলি মাখতে হবে, বারবার করে মাখতে হবে, সফট রাখতে হবে। একটা এটা। নাম্বার টু হলো যে এইসব বাচ্চাকে দেখা যায়, যদি ও তো ছোট বাচ্চা এখনো, দেখা যায় যদি একটু লবণ পানিতে আমরা একটু গোসল দিই, কতক্ষণ পানির মধ্যে যদি সোক করে রাখি, তাহলেও বাচ্চার হাইড্রেশনটা হয়, স্কিনের হাইড্রেশনটা হয়। এইসব বাচ্চাকে দেখা যায় যদি সি বিচে নিয়ে যান 2 দিন ওশানের মধ্যে, সমুদ্রের মধ্যে যদি খেলাধুলা করে, দেখবেন যে ওর স্কিনটা অনেক ভালো হয়ে গেছে। তো এইটার জন্য আমরা কোনো সময়ে কিন্তু কোনো তেমন কোনো স্টিরয়েড দিই না, দেওয়া উচিত না। হ্যাঁ, এটার সময় অনলি ওয়াটার হোল্ডিং যেগুলি আছে, লোশনস আছে, সেগুলি দেওয়া। উই ক্যান গিভ এইসব পেশেন্টকে একটু তেলওয়ালা মাছ বেশি খেতে বলি, মাছের তেলের ক্যাপসুলটা দিতে চেষ্টা করি। তার সঙ্গে ভিটামিন এ, কোনো সময় মাঝে মাঝে হয়তো একটু ভিটামিন হাই ডোজ ভিটামিন এ উইথ ভিটামিন ই দিই, যে ওর যেন স্কিনটা ভালো থাকে। আর হলো যে ইটস মোস্টলি কাউন্সিলিং মানে মা বাবাকে বুঝানো যে এই জিনিসটা কিন্তু যত্নে ভালো হয়ে যাবে, পুরো নির্মূল হবে না, কিন্তু এটা যত্নে ভালো হয়ে যাবে, যত্নে ভালো থাকবে পেশেন্টটা, আর 10টা বাচ্চার মতন থাকবে। আর এই লোশন যেগুলো আমি আপনাকে বললাম, সেই লোশনস গুলি কিন্তু সব এভেলেবল, মানে
বিভিন্ন টাইপের লোশনস যেগুলি ময়েশ্চার ধরে রাখে, পানি ধরে রাখে, এগুলি কিন্তু অ্যাভেলেবল। উনি ওগুলি লাগাবেন এবং সফট সাবান টাবান ইউজ করবেন। কিন্তু এটা কিন্তু অনেক দিনই চলবে আর কি, এটা আমার যেটা মনে হচ্ছে শুনে, ওনার হিস্ট্রি শুনে যেটা মনে হচ্ছে। she will জি need constant care. জি, ধন্যবাদ ম্যাডাম। আসলে উনি সম্ভবত খুব চিন্তার মধ্যে দিয়ে আছে যে তার বাচ্চার বয়স এত ছোট এবং ভবিষ্যৎটা কিভাবে কাটাবে সেটা নিয়ে উনি আসলে আপনার কাছে প্রশ্নটা করেছেন। তো দর্শক, আমি আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এটা এবং আসলে ম্যাডামের মা পরামর্শ জি ম্যাডাম। এটা আসলে মা বাবার জন্য খুবই আসলে খুবই মানে ডিস্ট্রেসিং আর কি, খুবই মা বাবা খুবই আপসেট থাকে, কিন্তু আপসেট হওয়ার কিছুই নাই। আপনারা শুধু একটু যত্ন করবেন এবং এই যে আপনাকে বললাম অ্যামোনিয়াম ল্যাকটেট, ল্যাকহাইড্রিন, তারপর 10% ইউরিয়া রিপেয়ারিং লোশনস, এগুলো যদি একটু লাগান, আর যদি গরমকালে যদি বাচ্চাকে একটু যদি ওই টাবের মধ্যে একটু লবণ দিয়ে একটু সোক করে রাখতে পারেন তাহলেই ভালো হবে। আর একটু খাওয়া দাওয়ার মধ্যে ভিটামিন এ জাতীয় খাবারগুলো একটু বাড়াবেন আর কি। এটা নিয়ে মন খারাপ জি, করার কিছুই নাই, মন খারাপ করবেন না। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আজকে কিন্তু আমরা আলোচনা করছি ত্বকের সোরিয়াসিস রোগের চিকিৎসা নিয়ে। তো সোরিয়াসিস নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি জানাতে পারবেন, আমরা লাইভের কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব সমাধান করে দেবার জন্য। ম্যাডাম, আসলে আপনাকে পেয়ে আমাদেরকে অনেক দর্শকরা বিভিন্ন রকমের প্রশ্ন করছে এবং সোরিয়াসিস সম্পর্কে প্রশ্ন পাশাপাশি প্রশ্ন করছে। তো আমি আসলে প্রশ্নগুলো নিচ্ছি, কেননা বারবার আমাদেরকে মেসেজ করছে যে কেন প্রশ্ন এখনো করছি না। তো ম্যাডাম, মোহাম্মদ আলী আশরাফ আমাদেরকে বলেছে যে তার মেয়ের বয়স 10 বছর এবং এই সময় তার বাচ্চার এখন ওজন 28 কেজি। গত কয়েক মাস যাবত দেখা যাচ্ছে যে তার বাচ্চার কপালে, মুখের নিচে বেশ কিছু ঘা হয়েছে, যা কিনা ঘামাচির মতো শুরু হয় এবং পরে বড় হয়ে সেটা পেকে যায় এবং এক পর্যায়ে ফেটে গিয়ে প্রচন্ড রক্ত বের হয় এবং তার পরপর শুকিয়ে যায় এবং পাশাপাশি তার অনেক ব্যথা অনুভূত হয়। তো সে বলতে চাচ্ছে ম্যাডাম যে সে প্রায় সময়, বিশেষ করে গরমকালে, খুবই ঘামে, যার ফলে সমস্ত শরীরে প্রচুর ঘামাচি ওঠে এবং ইচিং হয়। এই মুহূর্তে তার কি করণীয় এবং তার জন্য ম্যাডাম সঠিক চিকিৎসাটা কি হবে, যদি আপনি আপনার পরামর্শটা দিতেন। উনি যদি অনলাইন থাকেন তাহলে একটু জিজ্ঞেস করতে হবে যে এই যেটা উনি বললেন যে গলার নিচে আর কপালে বোধহয় বলছেন না যে রক্ত জি আসে। ম্যাডাম। জি ম্যাডাম, মানে ফেটে গিয়ে যখন ওটা আর কি উনি বলেছে যে ম্যাডাম সেটা আম, পেকে যায় এবং পেকে গিয়ে হচ্ছে তখন একটা পর্যায়ে ফেটে যায়, ফেটে গিয়ে তারপরে ম্যাডাম ব্লিডিং হয় এবং যে তারপরে সেটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ইচিং থাকে ম্যাডাম এবং ব্যথা। অ্যাকচুয়ালি উনি হিস্ট্রিটা পুরোপুরি দিচ্ছেন না, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি হয়তো উনি বলছেন গরমকালে না, এমনি বাচ্চাদের এমপিটাইগো হয়, বুলাস এমপিটাইগো, একটু পানি নিয়ে উঠে উঠে ওটা ফেটে যায়, ফেটে গেলে হয়তো একটু পুঁজ আর রক্ত বের হয়, হওয়ার পরে ওটা ড্রাই হয়ে যায়। আমার মনে হয় উনি ওইটাই বলতে চাচ্ছেন। তো ওইটা যদি হয় তাহলে আমরা যেটা করি, এটা বাচ্চাদের খুবই কমন, বিকজ বাচ্চাদের হয় কি সর্দি কাশি লেগে থাকে, সর্দি কাশি লেগে থাকলে আমাদের নাকের মধ্যে কতগুলি ব্যাকটেরিয়া আমাদের যেগুলি নর্মালি সবারই থাকে, সেটাই একটু আপার হ্যান্ড নিয়ে নেয়। আপার হ্যান্ড নিয়ে নিলে একটু এই স্টেফাইলোকক্কাস অরিয়াস এগুলি গিয়ে ছোট ছোট দানা তৈরি করে, দানাগুলি পরে একটু পানি, একটু হানি ক্রাস্ট মানে একটু হলুদ টাইপের একটা ক্রাস্ট ফর্ম করে, পানি নিয়ে ক্রাস্ট, পানিটা বের হয়ে যাওয়ার পরে একটু ক্রাস্ট ফর্ম করে, তারপর ক্রাস্টটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ, তো আর ওনার বাচ্চার ঘামাচিও হচ্ছে বললেন। সো ঘামাচির জন্য তো তেমন বেশি কিছু করার দরকার নেই। আপনার যেটা মুখে যেটা ফেটে গিয়ে রক্ত আসছে বললেন, সেটার জন্য যেটা করবেন আপনি, ওকে একটু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। অ্যান্টিবায়োটিক মানে যেটা ওর জীবাণুকে ইয়ে করবে, দমন করবে। আরেকটা হলো যে অ্যান্টিবায়োটিক যে কোনো ছোট বাচ্চা তো আবার তিতা অ্যান্টিবায়োটিক খেতে পারবে না, সো আপনি ফ্লোক্লক্সিন টাইপের ওগুলি না দিয়ে আপনি সিরাপ, সেফালোস্পোরিন সিরাপস এসব দিতে পারেন যেগুলি তিতা না আর কি। এটা দিলেন, প্লাস আমরা এরকম বাচ্চাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক দিই, যে অ্যান্টিবায়োটিকটা বাচ্চাদেরকে যেখানে যেখানে হয়েছে সেখানে দিতে বলি, এবং ছোট আঙ্গুল দিয়ে মা বাবা একটু নাকের ভিতরে দিয়ে দেবে, বিকজ নাকের যে কমন সেলস গুলি আছে সেগুলি যেন না থাকে। আর একটা জিনিস করতে হয়, এই নাক থেকে যে একজন থেকে আরেকজনের ছড়ায়, সেটার জন্য ওই বাচ্চার যদি ভাই বোন থাকে ওরাও নাকের মধ্যে একটু ওষুধ দিবে, প্লাস মা বাবাও দিবে, বাসার সবাই একটু দিবে, বিকজ এটা একজন থেকে আরেকজনের ছড়াতে থাকে। আর যখন বাচ্চার হয় তখন বাচ্চার একটা এখানে হচ্ছে, একটা কপালে হচ্ছে, একটা থুতনিতে হচ্ছে, এসব হতে পারে। সো আমার মনে হচ্ছে এটা বুলাস ইম্পিটাইগো উনি যেটা বলছেন, উইথ জি। ইয়ে
কি বলে ঘাম বিচি প্রিকলি হিট যেটা হচ্ছে, প্রিকলি হিটের জন্য তেমন বেশি কিছু করার দরকার নেই আসলে। একটু সুতির কাপড়, হালকা কাপড় পরবেন, গরমকাল আছে যখন গরমের মধ্যে একটু গোসল করাবেন, গোসল করালে চুল ধুবেন না যেন ঠান্ডা না লাগে, মানে একটু ব্যালেন্স করতে, ছোট বাচ্চা হলে একটু ব্যালেন্স করতে হয় আর কি। থ্যাংক ইউ। জি, নাইমা। ধন্যবাদ ম্যাডাম। জি, ম্যাডাম আমরা আবারও একটু আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে কেউ কেউ বলেন যে খুব খুশকির সমস্যা হচ্ছে, কিন্তু আসলে সেটা খুশকি না, সেটাও হয়তো বা একটা সময় সোরিয়াসিস হিসেবে ডায়াগনোসিসটা হয়। তো ম্যাডাম, এই যে খুশকি, অর্থাৎ আমি যদি বলি যে সেবোরিক ডার্মাটাইটিস বা এই সোরিয়াসিস রোগটা বোঝার উপায়টা কি? খুশকি হলে কিভাবে বুঝবে, বা যদি সোরিয়াসিস হয় সেই ক্ষেত্রে, যদি স্ক্যাল্পে সোরিয়াসিস হয় সেটা বোঝার উপায়টা কি? এইটাও আমি বলবো যে পেশেন্টকে যদি আমরা শিখাই দিই, পেশেন্ট নিজে বুঝবে, আর আমি যখন এক্সামিন করব তখন আমি বুঝতে পারবো। বিকজ সোরিয়াসিস হলে ড্রাই থিক ড্রাই স্কেলস হবে, হ্যাঁ। আর যদি সেবোরিক ডার্মাটাইটিস হয়, সেবোরিক ডার্মাটাইটিসটা একটু গ্রিজি স্কেল হয়, একটু তেল তেলে স্কেল হয়। ওই মানে হাত দিয়ে যদি আমি স্কেলটা নেওয়ার চেষ্টা করি, একটু তেল তেলে ভাব থাকবে। আর আরেকটা সিম্পল টেস্ট আছে, সেটা সেটা হলো যে মাথার খুশকিটা নিয়ে একটা কাগজে ফেললে, ইফ ইট ইজ ইফ ইট ইজ সেবোরিক ডার্মাটাইটিস, তাহলে ওখান থেকে একটু তেল বের হয়ে একটু কাগজটা একটু ভিজে কেমন জানি হয়ে যায় না, তেল পড়লে কাগজ জি সেরকম জি হয়ে ম্যাম। যাবে। এটা ক্যান্ডেল গ্রিজ সাইন বলে, ইটস ভেরি সিম্পল, এটা যে কেউ করতে পারে। তো ওই সেবোরিক ডার্মাটাইটিস হলে সেটা হবে একটু গ্রিজি স্কেল হবে, আর সোরিয়াসিসটা ড্রাই স্কেল হবে। এটাই জি। ডিফারেন্স আর কি, এটাই ডিফারেন্স আচ্ছা। মেইনলি। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু আপনার কাছে জানবো যে আসলে এই সোরিয়াসিস রোগ নিয়ে কিন্তু অনেকের একটা ভয় কাজ করে যে এটা একবার হলে কি একবারেই ভালো হবে না, বা এটা কি আসলে কি করব ভবিষ্যতে, কি এটা আরো বেড়ে যাবে কিনা। তো এই যে ম্যাডাম, কিছু অজানা কথা আছে অনেকের মধ্যে, তো এটা সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন সবার উদ্দেশ্যে। আসলে সোরিয়াসিসটা এত কমন যে এখন আমাদের প্রত্যেকজনের দায়িত্ব, এখন আমাদের ইটস আর রেসপন্সিবিলিটি অ্যাজ স্কিন স্পেশালিস্ট বলি বা সবাই তো জানি আমরা সোরিয়াসিস ব্যাপারে, সবাই একটু একটু জানা আছে। আমাদেরকে পেশেন্টের নাম্বার ওয়ান হলো উই নিড টু কাউন্সেল দ্য পেশেন্ট, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিংটা কেমন হবে? পেশেন্টকে আমরা বলবো যে আপনার রোগটা আহ, এটা হলো যে আমি যদি এটার এটাকে যত্ন করি, এটার চিকিৎসা করি এবং পরবর্তীকালে এটা যদি যত্ন করি, তাহলে আহ, এটাকে আমি কন্ট্রোলে রাখতে পারবো। এটা আমার এটা নিরাময় হবে না। নিরাময় নিরাময় মানে যে অসুখটা নিরাময় হয় সেটার মধ্যে এটা পড়ে না। এটা একটা লাইফ লং এটা সমস্যা থাকে। কেউ যদি লাকি হয়, অসুখটা হলো, ট্রিটমেন্ট দিলাম, তারপর হয়তো 5-6 বছর থাকলোই না, আবার একটু আসলো। সো ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কাম ব্যাক, রিল্যাপস রিমিশনের একটা হিস্ট্রি থাকে। আর পেশেন্টকে আমরা বলি, জিজ্ঞেস করি যে দেখেন আপনার ডায়াবেটিস কি ভালো হয়? না, হয় না। সো এটা কি করতে হবে? ডায়াবেটিসের আমরা উই নিড টু এটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, আমাদেরকে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, আমাদের কন্ট্রোলে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যদি প্রয়োজন হয় ডায়াবেটিসের ওষুধ খেতে হবে। সো এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে সোরিয়াসিসটা একই ব্যাপার। আমরা এভাবেই পেশেন্টদেরকে প্রথমে বসে প্রেসক্রিপশন লেখার আগে এটা আমাদের আসলে দায়িত্ব বুঝাই দেওয়া, বিকজ এখন পেশেন্ট অনেক বেশি পাচ্ছি আমরা। আর তুমি শুনলে খুশি হবে যে ডার্মাটোলজিস্টরা, আমাদের কিছু ডার্মাটোলজিস্টরা ওরা উদ্যোগ নিয়েছে, একটা ক্লাব ফর্ম করেছে, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব। সো সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সুবাদে অনেক জায়গায় ওরা হয়তো মিটিং করছে বা পত্রিকায় লিখছে বা আমাদের কনফারেন্সেস হচ্ছে। এইসব থেকে আমাদের জেনারেল পপুলেশন কিন্তু জানতে পারছে যে সোরিয়াসিস বলে একটা অসুখ আছে, যে অসুখটা দেখতে এরকম, যেটার কিছু ওইটার সঙ্গে নর্মালি এটা ইটস নট মাচ, হয়তো আমার মাথায় রয়ে গেল সারা জীবন, আমি জানি না, এরকমও হতে পারে। আবার খুব সিভিয়ার ফর্মেও হতে পারে, আবার কিছু কোমরবিডিটিস বা কিছু অসুখ এটার সঙ্গে রিলেটেড আছে, সেগুলির ব্যাপারেও আমরা আগে থেকে বলি ওদেরকে, কিভাবে চলবে, কিভাবে খাবে, লাইফস্টাইল কিভাবে লিড করবে। সো ইটস সোরিয়াসিস যেটা বলবো, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। এখানে মানে অনেক কিছু ফ্যাক্টর, লাইফস্টাইলও একটা ফ্যাক্টর, ওর একটা জেনেটিক সমস্যাও একটা ফ্যাক্টর, প্লাস কিছু ট্রিগার্স আছে, লাইক স্মোকিং। স্মোকিং না করলে ভালো, বিকজ স্মোকিং করলে সোরিয়াসিস বাড়ে। তারপর অ্যালকোহল থেকে দূরে থাকতে বলা হয়। তারপর এগুলি হলো রিক্রিয়েশনাল ড্রাগস, এগুলি থেকে একটু দূরে থাকা। তারপর যদি
সম্ভব না, কিন্তু যদি পেশেন্টকে আমরা বলি যে স্ট্রেস থেকে দূরে থাকবেন, বিকজ স্ট্রেস হ্যাজ আ রোল টু প্লে এই সোরিয়াসিস বাড়া কমার পিছনে, সো এটাও বলি আমরা। তারপর পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে কিছু কমনলি ইউজ ড্রাগস, যদি সোরিয়াসিস একবার আপনার ডায়াগনোসিস হয়, ওগুলি খাবেন না। তো ড্রাগসগুলি আমি বলতে পারি, ড্রাগসগুলি তুমি যদি বলো বলতে পারি আমি। ড্রাগসগুলির মধ্যে সবচেয়ে কমন ড্রাগস আমাদের ডার্মাটোলজিস্টরা যেটা ইউজ করে সেটা হলো টার্বিনাফিন। টার্বিনাফিন খেতে মানা জি করা ম্যাডাম। হয়। সোরিয়াসিস আমরা বলি টার্বিনাফিন খাবেন না। কিছু ড্রাগস আছে ব্লাড প্রেশারের খুব ভালো ড্রাগস, বিটা ব্লকার্স, ওইটা খেতে মানা করা হয়। অ্যান্টিডিপ্রেসেন্ট লিথিয়াম খেতে মানা করা হয়। তারপর ব্লাড প্রেশারের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স গুলি একটু খেতে মানা করা হয়। তারপর কিছু লিপিড লোয়ারিং ড্রাগস এর সমস্যা করে, কিছু ডায়াবেটিসের ড্রাগের সমস্যা করে, অ্যান্টিম্যালেরিয়ালস এর সমস্যা করে। সো এগুলিকে আমরা যদি পারি তাহলে এগুলি, বিটা ব্লকার, ব্লাড প্রেশার হলো বিটা ব্লকার না খেয়ে আমি অন্য আরেকটা চুজ করলাম। সো এখন তো অনেক ড্রাগস আছে, সো একটা যেটা আমাদের খেতে মানা করা হচ্ছে সেটা না খেয়ে আমি যেটা খেতে পারবো সেটা খেলাম। সো এইভাবে ম্যানেজ করা হয়। মানে ওয়ান্স ইউ নো ইউর ডিজিজ অ্যান্ড ওয়ান্স ইউ আর কাউন্সেলড, ডক্টর ভালো করে কাউন্সিলিং করে দিলে তাহলে পেশেন্ট বুঝতে পারে কিভাবে চলবে, কিভাবে কি কি ওষুধ খাবে না। আবার আরেকটা জিনিস বলা উচিত আমার, সেটা হলো যে কিছু ব্যথার ওষুধ যেগুলিকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস এনএসএইডস বলি, সেগুলিও কিন্তু অসুবিধা করে। ওগুলি যদি দিতে হয় তাহলে আমাদেরকে ওইটা না খেলে ভালো আর কি, যতক্ষণ পারি আমরা আচ্ছা। না খেলে ভালো। ওর মধ্যেও কয়েকটা সেফ আছে, সেগুলি দরকার হলে নেহায় দরকার হলে দেওয়া হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে এবং বিভিন্ন রকমের প্রশ্ন আসছে। আমি একটু প্রশ্নগুলো নিয়ে আসছি। আমাদেরকে প্রশ্ন করেছেন উম্মে রোমান। উনি বলেছেন যে ওনার শরীরে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় চাকা চাকার মতো হয়েছে, এমনকি পুরো মুখে ছড়িয়ে যাচ্ছে। এবং উনি বলছে যে শুরুতে উনি কিছুদিন বরিকন ওষুধটা খেয়েছিলেন, তারপরে উনি ওমাস্টিন খেয়েছেন, দেন উনি কনসিভ করে ফেলাতে এই ওষুধগুলো তাকে বাদ দিতে হয়েছে। সেই সময় তিনি কিছুদিন টেলফিন খেয়েছে, কিছুতেই এখন পর্যন্ত সেটা কমছে না, এবং পুরো শরীরেই চাকাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এখন সে 5 মাসের প্রেগনেন্ট। তিনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন এবং তাকে এক্সপিন, সিজোনিক্স, এলার ফার্স্ট, অক্সিফান ক্রিম দেওয়া হয়েছে। এটাতে কি কাজ করবে কিনা সেটা সে জানতে চাচ্ছে, এবং ওনার বেবির কোনো সমস্যা হবে কিনা গর্ভের সন্তানের। তো এবং উনি জানতে চাচ্ছেন যে উনি কি অলিভ অয়েল বা কোকোনাট অয়েল জাতীয় কোনো কিছু লাগাতে পারবে কিনা। ম্যাডাম, আমাদেরকে এই পাশাপাশি আরো একজন প্রেগনেন্ট পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন তার বয়স 29 বছর এবং এখন তিনি 30 সপ্তাহ প্রেগনেন্ট, এবং ওনার হঠাৎ করে ডান পায়ের হাঁটুর নিচে একটা অংশ পুরো সাদা হয়ে গিয়েছে, এবং তার কোনো রকম ইচিং বা অন্যান্য কোনো সিমটম নেই। এবং মনে হচ্ছে যে যেমন পুড়ে যাওয়ার পরে যেমন হঠাৎ করে সাদা হয়ে যায়, ঠিক ওইরকম একটা ভাব হয়ে ওনার সাদা হয়ে গিয়েছে। তো এটা কেন হয়েছে এটা উনি বুঝতে পারছে না। তো ম্যাডাম, দুটো প্রশ্নের উত্তর যদি আপনি একসাথে দিয়ে দিতেন, আসলে যেহেতু ওনারা দুজনেই প্রেগনেন্ট। আচ্ছা, আমি একসাথে দিতে পারবো, কিন্তু দুইটাই দুই সমস্যা মনে হচ্ছে আমার। হ্যাঁ, একটা হলো যে যে ম্যাডামটা জিজ্ঞেস করেছেন দ্যাট শি ইজ প্রেগনেন্ট এন্ড সারা গায়ে ওনার চাকা চাকা হচ্ছে, তো আমার শুনে মনে হচ্ছে ডেফিনেটলি এটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশনের যদি হয় একটা প্রেগনেন্ট লেডির, ফাঙ্গাল ইনফেকশনের যতগুলি ওষুধ আছে সেগুলি প্রত্যেকটাই কিন্তু প্রেগনেন্সিতে না দিলেই ভালো। হ্যাঁ, থার্ড উইক, সরি সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে গিয়ে খুব যদি দরকার পড়ে আমরা দিতে পারি টার্বিনাফিন, যেটা যেটা প্রেগনেন্সি ক্যাটাগরি বি। তো ফার্স্ট উনি কোন ট্রাইমেস্টার আছে আমি এক্স্যাক্টলি শুনি নাই বা উনি বলেন নাই। তো ম্যাডাম, উনি 5 মাসের প্রেগনেন্ট, মানে উনি সেকেন্ড ট্রাইমেস্টার আছে ম্যাডাম, 20 উইকস। তারপরও মানে দের আর সাম, মানে আমি যেটা আই ডোন্ট নো, মেবি বিকজ আই এম আ ফিমেল অলসো, তো আমি একটু কশাস বেশি। আমি উনি যদি, এটা একটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এটা কোনো লাইফ থ্রেটনিং কিছু না। সো ওনাকে যদি আমরা লাগানোর ওষুধ দিয়ে যদি আমি ভালো করতে পারি বা ওনাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আই উডন্ট ইভেন গিভ টার্বিনাফিন। হ্যাঁ, তো ওনাকে যেটা করব, আমি করতে চাইবো সেটা হলো যে আমি একটা ফাঙ্গিসাইডাল আর একটা ফাঙ্গিস্ট্যাটিক ড্রাগ দিয়ে 2 বেলা আমি ইয়ে করতে পারি। সকালে একটা ফাঙ্গিস্ট্যাটিক, রাত্রে একটা ফাঙ্গিসাইডাল। এগুলি হলো যে লাগানোর জন্য, খাওয়ার না, লাগানোর জন্য দিতে পারি। আর হলো যে এখন
যেটা তোমাকে বলছিলাম যে দিস দিস মাইট নিড অ্যানাদার সেশন, আরেকটা সেশন উইথ এনিবডি, যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাদের আমরা কিভাবে অসহায় হয়ে গেছি ডক্টরসরা। এটা হলো যে ফাঙ্গাল ইনফেকশনের ড্রাগস কিন্তু আমাদের হাতে বেশি নাই। হ্যাঁ, উই হ্যাভ অ্যাজলস, উই হ্যাভ আমাদের কাছে ইয়ে ভরিকোনাজোলস আছে ম্যাডাম। অ্যালিলামিনস আছে, অ্যাজলস আছে, গ্রাইসোফুলভিন আছে, which is যে ডিএনএ তে গিয়ে কাজ করে। এই তিনটা ড্রাগই আমরা ইউজ করি ইন ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন, মানে ডিফারেন্ট। ধরো অ্যাজলস এর মধ্যে একটা সাইড চেইন ডিফারেন্ট হলে আরেকটা নাম হয়। ভরিকোনাজোল এটা বাংলাদেশ ছাড়া মনে হয় পৃথিবীতে কোথাও এভাবে ইউজ হচ্ছে না। এটাকে রেখে দেওয়া হয়েছে ফর ডিপ ফাঙ্গাল ইনফেকশনস। এটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনে একদমই ইউজ করা উচিত না। আমি টোটালি এগেইনস্ট ইট, বিকজ আমি এর মধ্যে আই হ্যাভ বিন ডিফারেন্ট ওয়েবিনার্স করছি আমি উইথ আমাদের ইন্ডিয়ান কলিগসদের সঙ্গে রিগার্ডিং রেজিস্ট্যান্ট ডার্মাটোফাইটস, অ্যান্ড আমরা এটাকে নিয়ে কি করব। সো এটা নিয়ে আমি অনেকগুলি ওয়েবিনারে আই পার্টিসিপেটেড। ওদের ওদের কথা হলো মানে আমরা যতটুকু জানি যে ভরিকোনাজোলটাকে যেভাবে বাংলাদেশে ছেড়ে দিল অ্যান্ড ওভার দ্য কাউন্টার বিক্রি হতে শুরু করলো, ইট ওয়াজ নট রাইট। ইট ওয়াজ নট রাইট। সো ভরিকোনাজোল শুড বি কেপ্ট ফর কোনো একটা ডিপার ফাঙ্গাল ইনফেকশন, ডিপ ফাঙ্গাল ইনফেকশনের জন্য। আর আমাদের এখন ইভেন তুমি শুনলে দুঃখ পাবে ও সারপ্রাইজ হবে, আমাদের টার্বিনাফিনও রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমাদের গ্রাইসোফুলভিন তো অনেক আগে রেজিস্ট্যান্ট হয়ে গেছিল, আমাদের কিটোকোনাজোল রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আমাদের ফ্লুগাল, ওমাস্টিন সব রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সো এখন যদি আমি একটা ডিজিজ দেখছি, ডায়াগনোজ করতে পারছি, কিন্তু পেশেন্ট আমাকে 100 বার ফোন করে বলছে আমি ভালো হচ্ছি না, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। সো আই এম সো হেল্পলেস। তো এখন ওনাকে যেটা বলবো, অ্যাজ এ প্রেগনেন্ট পেশেন্ট, উনি লাগানোর ওষুধ লাগাবেন। সকালে একটা লাগাবেন, রাত্রে। সকালে ধরেন এখনো লুলিকোনাজোলটা ভালো কাজ করছে, সকালে লুলিকোনাজোল লাগাক, রাত্রেবেলা উনি আরেকটা যে কোনো একটা চুজ করে নিক। ক্লোপাইরক্স আছে, ফাঙ্গিট্যাক আছে, নতুন যেগুলি আর কি, সেগুলি একটা চুজ করে নিক। প্লাস এই পেশেন্টদেরকে যেটা আমরা বলি সেটা হলো যে একদম গলা থেকে পায়ের পাতা পর্যন্ত কিছু অ্যান্টিফাঙ্গাল সোপ লাগাতে বলি। আর আমি যেটা করি সেটা হলো যে ক্লোপাইরক্সামিন অ্যান্টিফাঙ্গাল সোপ আছে, শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুটাকে পেশেন্টদেরকে বলি একটু পানির সঙ্গে মিশিয়ে পুরো গায়ে লাগাবে, গলা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত। তারপর একটা ম্যাক্সি পরে ফেলবে, আধা ঘন্টা পরে গিয়ে গোসল করবে, সো দ্যাট আমরা স্কিন থেকে যেন এটাকে আস্তে আস্তে সরাতে পারি। সো প্রেগনেন্ট পেশেন্ট হলে শুধু উনি লাগাবেন, উনি শুধু শ্যাম্পু দিয়ে প্রতিদিন এভাবে যেভাবে বললাম সেভাবে গোসল করবেন, অ্যান্ড উনি ইয়ে ওনার যেন যতগুলি শরীরের ভাঁজ আছে সব ভাঁজগুলিকে যেন উনি ড্রাই রাখেন। যেখানে ভিজা থাকবে, যেখানে ঘাম থাকবে, সেখানেই কিন্তু ফাঙ্গাসটা গ্রো করে, বিকজ ওখানে ক্যারাটিনোসাইটস গুলি সব ম্যাসারেটেড হয়ে যায়, ফাঙ্গাসটা খুব মজা করে বসে বসে খায় ওগুলিকে। জি ম্যাডাম। সেটাই। তাহলে আসলে আমাদের নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি, এবং আমাদের স্কিনকে ভালো রাখার জন্যও কিন্তু আমাদের নিজেদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করা উচিত। তো দর্শক আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন, হয়তোবা দেখা যাচ্ছে যে ও সোরিয়াসিস আচ্ছা, বাদেও আরেকটা আপনারা কোশ্চেন ছিল, জি, সরি। আরেকটা প্রশ্ন ছিল ম্যাডাম। জি, আমাদের আরেকজন প্রশ্ন করেছিলেন, তিনি 30 সপ্তাহ প্রেগনেন্ট এবং তার হাঁটুর ভাঁজে, ডান হাঁটুর ভাঁজে পুরোটা সাদা হয়ে গেছে হঠাৎ করে, এবং তার কোনো সিমটমস নেই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা সাদার উপরে নির্ভর করে কিরকম, উনি যেরকম সাদা বলছেন ওরকম যদি সাদা হয় তাহলে আমার মাথায় আমি একটু রাখবো সেতি রাখবো, হঠাৎ করে যদি শুরু হয়েছে। হ্যাঁ, সেতি যদি রাখি, আর ওনার প্রেগনেন্সি অবস্থায় আমি ওনাকে স্টিরয়েড দেওয়া ছাড়া আর কিছু দিব না। স্টিরয়েডস এর মধ্যে উনি একটু পোটেন্ট স্টিরয়েড লাগাতে পারবেন। হ্যাঁ, বিটামিথাসোন লাগালেই হবে, একদম সুপার পোটেন্ট লাগানো দরকার নেই। বিটামিথাসোন লাগালেন, কিন্তু লাগানোর নিয়মটা হলো যে উনি 2 উইকস লাগাবেন, 1 উইক অফ, 2 উইকস লাগাবেন, 1 উইক অফ, এইভাবে লাগাবেন। প্লাস উনি প্রেগনেন্ট অবস্থায় উনি ফলিক অ্যাসিড খেতে পারবেন, উনি ভিটামিনস খেতে পারবেন, ফলিক অ্যাসিড, ভিটামিনস এগুলো উনি খাবেন। আর একটা জিনিস উনি করবেন সেটা হলো, যদি ওনার পক্ষে সম্ভব হয়, যেহেতু এটা হাঁটুর নিচে, উনি সকালে
5 থেকে 7 মিনিট বিটুইন 11 to 4 o'clock এই সময়টায় উনি একটু রোদ দেখাবেন যদি ওনার পক্ষে সম্ভব হয়। রোদ দেখালে ওখানে একটু আলট্রাভায়োলেট বি, আলট্রাভায়োলেট এটা স্কিনের সংস্পর্শে এসে হয়তো কালারটা চেঞ্জ হবে। একবার বাচ্চা হয়ে গেলে দেন উই ক্যান সিট ডাউন এন্ড ওকে অন্য ওষুধ অন্য ইয়ে দিতে পারবো, ওষুধগুলি দিতে পারবো। লাগানোর ওষুধগুলিও আমি কতগুলি যেগুলি আমরা দিই ইমিউনোমডুলেটরস ব্যাপারেও আমি একটু কেয়ারফুল থাকবো ডিউরিং প্রেগন্যান্সি। জি, ধন্যবাদ ম্যাডাম। তো আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। তো আপনার কাছে একটু জানবো, যেহেতু ম্যাডাম আপনি আমাদেরকে শুরুতে আলোচনায় বলেছিলেন যে স্ট্রেসের সাথে কিন্তু সোরিয়াসিস বাড়ার একটা সম্পর্ক আছে। তো ম্যাডাম আসলে এটা কেন, বা এটাকে কিভাবে আসলে কন্ট্রোল করা যায়, এবং আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি স্ট্রেস করে কি, স্ট্রেস আমাদের শরীরে যতগুলি প্রদাহজনিত সাইটোকিনস বলি আমরা, প্রদাহজনিত যেগুলি আমাদের শরীরে বিভিন্ন রকমের জিনিস বের হয়, সাইটোকিনস আমাদের মেডিকেল টার্মে যা বলি, সেগুলি বেড়ে যায়। ইনফ্লেমেটরি যতগুলি প্রদাহজনিত যতগুলি সাইটোকিনস, ওগুলি বেড়ে গেলে এটা আবার সোরিয়াসিসকে ট্রিগার করে। সোরিয়াসিসও একটা প্রদাহজনিত অসুখ। সো সোরিয়াসিসকে যখন ট্রিগার করে, এইভাবেই মানে স্ট্রেসটা ম্যানেজ করতে না পারলে সোরিয়াসিস বাড়ছে। আবার সোরিয়াসিস ইটসেলফ ইজ আ স্ট্রেস, বিকজ পেশেন্টরা যখন ওদের হাতে পায়ে এগুলি দেখে ওরা স্ট্রেসড হয়। কিন্তু আমাদেরকে সামহাউ উই হ্যাভ টু, আমাদেরকে বলতে হবে পেশেন্টদেরকে যে আপনারা একটু আপনাদের স্ট্রেসটা ম্যানেজ করেন। আরেকটা হলো যে কিছু খাওয়ার আছে, কিছু ফুড আছে যেগুলি আমাদের স্ট্রেস কমায়, লাইক হলুদ। হলুদ ইজ আমাদের ওয়াইডলি অ্যাভেলেবল, আমরা ফ্রেশ হলুদ পাই। হলুদ কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি। হলুদ আপনি যদি কাঁচা হলুদ খান, ইভেন যদি সকালবেলা আপনি প্রতিদিন খালি পেটে যদি একটু কাঁচা হলুদ খান, কাঁচা হলুদের মধ্যে ওরা বলে টু গিভ এ লিটল বিট অফ অলিভ অয়েল অ্যান্ড একটু গোলমরিচ, এই তিনটা জিনিস খালি পেটে সকালবেলা যদি 1 চামচ করে খায় তাহলে ইট রিডিউসেস ইয়োর ইনফ্লেমেশন, বডির ইনফ্লেমেশন কমায়। হ্যাঁ, বিদেশে টার্মারিক ক্যাপসুলস পাওয়া যায়, ওদের পক্ষে কাঁচা হলুদ কিনে বেটে খাওয়া সম্ভব না, আমরা কাঁচা হলুদ বেটে কিনে খেতে পারছি। সো এটা ইজ ওয়ান অফ দ্য থিংস। আরেকটা হলো যে এইসব পেশেন্টদেরকে একটু রেড মিট খেতে মানা করব, বিকজ রেড মিটের মধ্যে কতগুলি প্রো ইনফ্লেমেটরি জিনিসপত্র আছে, লাইক অ্যারাকিডোনিক অ্যাসিডস আছে, যেটা আমাদের ইনফ্লেমেশন শরীরে বাড়ায়। সো আমরা যদি মানে ইট শুড বি ইন, যদি খেতেই চাই খুবই কম খাবো, আর না খেলেই ভালো। আরেকটা হলো যে আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস আছে, এইসব ইনফ্লেমেশনকে ফাইট করতে পারে, গ্রিন লিফি ভেজিটেবলস আমরা খাওয়া দাওয়ার মধ্যে বাড়াবো। লাইফস্টাইলের মধ্যে আমরা যেটা চেঞ্জ করবো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখন দেখা যাচ্ছে সোরিয়াসিস এর সঙ্গে অনেকগুলি কোমরবিডিটিস রিলেটেড। কোমরবিডিটিস গুলি কি, লাইক হার্টের সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটার সঙ্গে রিলেটেড হলো যে যখন একটা মানুষ অনেক মোটা হয়ে যায় উইথ সোরিয়াসিস, এইসব পেশেন্টদের আবার সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়। তারপর এইসব সোরিয়াসিসের সঙ্গে কিছু আরো কিছু অনেকগুলি অসুখ আছে, লাইক চোখে ইউভেয়াইটিস হতে পারে, এটাতে কিডনি অসুবিধা হতে পারে, এটাতে লিভার অসুবিধা হতে পারে। সো এটা মাল্টিপল অর্গানসকে পরে গিয়ে দেখা যায় এফেক্ট করতে পারে। আর সোরিয়াসিসটা যদি আমি একটা পেশেন্ট যদি হেলদি লাইফস্টাইল লিড করে, যদি এক্সারসাইজ করে, যদি ওয়েটটা কম রাখে, তাহলে অনেকগুলি সমস্যা থেকে সে বেঁচে যাবে। মানে সোরিয়াসিসের সঙ্গে যে সমস্যাগুলি হতে পারে সেগুলি থেকে অ্যাটলিস্ট সে বেঁচে যাবে। সো হেলদি লাইফস্টাইল ফর আ সোরিয়াটিক পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এতটুকুই বলবো, আর বললে তো অনেক কিছুই বলার ম্যাডাম, আছে, এতটুকু যেহেতু বলবো। আপনি বলছিলেন যে রেড মিট খাওয়া যাবে না, তো এছাড়া কি আর কোনো খাবার আছে যেটা আসলে সোরিয়াসিস পেশেন্টরা খাবে না, বা এরকম কোনো বাইন্ডিংস কি আছে কিনা? না, বাইন্ডিং নাই, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। সোরিয়াটিক পেশেন্টরা অনেক 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 খেতে পারে, সেটা হলো মাছ, তেলওয়ালা মাছ। তেলওয়ালা মাছ খেলে ওদের কোনো অসুবিধা নাই, ইটস ভেরি গুড ফর দেম। হ্যাঁ, তেলওয়ালা মাছের মধ্যে ওমেগা 3 থাকে, যেটা সোরিয়াসিস এর লিশনস গুলিকে হিল করতে হেল্প করে। সো মাছ খেতে আমরা এনকারেজ করবো পেশেন্টদের, মাছ খাবে। আর হলো যে বাকি ফুডে তেমন অন্য কোনো সমস্যা নেই, এক্সেপ্ট আজকাল যেটা বলেন নতুন 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 যে পেপার দেখছি আমি, বলে যে গমের তৈরি খাওয়াটা গ্লুটেন ফ্রি খেলে একটু ভালো হয়।
গমের তৈরি খাওয়াটা একটু কম খেতে বলছে। আর একটা নতুন জিনিস বলছে সেটা হলো সাইট্রাস ফ্রুটস, যেগুলো একটু টক জাতীয়, সেগুলো একটু খেতে এখন মানা করছে। আমি নতুন পেপার দেখছিলাম। আর একটা জিনিস মানা করছে ওরা, একটু টমেটো খেতে, কম খেতে, টমেটো না খেতে। সো দিজ আর দ্য নিউ থিংস উইচ আর কামিং ইন। কিন্তু ওই ফিশ অয়েল ইজ টাইম টেস্টেড। আপনি ওইটা ফ্রেশ ফিশ থেকে নেন বা ফিশ ক্যাপসুলস খান, ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9, ট্রিপল ওমেগা, এগুলো যদি খেতে পারেন তাহলে সোরিয়াসিসের জন্য অনেক ভালো। জি, ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম, জি, আমরা এখন চলে যাচ্ছি তাহলে আমাদের আজকের এই সোরিয়াসিস, যে অর্থাৎ সোরিয়াসিসের চিকিৎসা কি আছে সেখানে। এবং ম্যাডাম, আপনার উত্তরটা নেওয়ার আগে আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই। দর্শক আপনারা আমাদেরকে অনেকেই মেসেজ করছেন এবং অনেকেই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করছেন যে ম্যাডামকে কিভাবে দেখাতে পারবেন। তো আপনারা আমাদেরকে অনলাইনে একটু মেসেজ করে রাখবেন আমাদের মেসেজ বক্সে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা আপনাদের সময় মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাডামকে দেখাতে পারেন। তো ম্যাডাম, আমি আপনার কাছে এখন চিকিৎসা সম্পর্কে শুনবো যে আসলে সোরিয়াসিসের চিকিৎসা কি আছে। সোরিয়াসিসের চিকিৎসা যখন আমরা একটা পেশেন্ট পাই, পেশেন্ট আমরা ডিফারেন্ট স্টেজে পাই। যদি খুব অল্প দুই একটা লিশন নিয়ে আসলো সোরিয়াসিসের, তখন আমরা পেশেন্টদেরকে ওই লিশনগুলিতে একটু স্টিরয়েড ক্রিম লাগাতে দিই। স্টিরয়েড ক্রিমটা লাগানোর সিস্টেমটা যেটা আমরা সবাই ফলো করি সেটা হলো যে একটা ইন্টারভেল 2 to 3 weeks অন, 1 week অফ, এভাবে 2-3টা সাইকেল সে লাগালো। তারপর আমরা এই পেশেন্টদেরকে কাউন্সিল করি। কাউন্সিলিংটা হলো যে কিছু কিছু পেশেন্টদের কোনো লক্ষণ থাকে না, কিছু কিছু পেশেন্টদের চুলকায় আবার। তো যারা চুলকানির কথা বলে ওদেরকে আমরা একটু অ্যান্টিহিস্টামিন দিই। আর পেশেন্টদেরকে না চুলকানোর কথাটা বারবার বলি, বিকজ সোরিয়াসিসের একটা স্পেশাল একটা ফিচার, সেটা হলো যে একটা সোরিয়েটিক লিশনকে যদি আমি একটু চুলকাই বসে বসে, তাহলে পাশে আরেকটা হবে। এটাকে কোয়েবনার ফিনোমেনা বলে। মানে একটা একটা লিশন হলো, ওইটা চুলকালো, ওইটা বসে বসে আমি খুঁচালাম, পাশে আরেকটা হলো। এই কোয়েবনার ফিনোমেনা অনেকগুলি স্কিন ডিজিজ আছে, যেমন ওই যে ভদ্র মহিলা জিজ্ঞেস করছিলেন, প্রেগনেন্ট মহিলা, ভিটিলিগোতে কোয়েবনার ফিনোমেনা হয়। সো মানে খোঁচাখুচি করা দরকার নাই কোনো একটা স্কিন ডিজিজ দেখলেই, যে পেশেন্টরা মনে করে আমি এটা খোঁচায় ফেললে বোধহয় চলে যাবে, চলে তো যাই না, আরো বাড়ে। সো পেশেন্টের কাউন্সিলিং এর মধ্যে পেশেন্টের না চুলকানো, পেশেন্টের ওই যে জায়গাটা ক্ষত স্থানটাকে পেশেন্ট যেন সফট রাখে অলওয়েজ। সফট রাখলে যেটা হয় সেটা হলো যে স্কেলিং কম হয়, হ্যাঁ, ইরিটেশনটা কম হয়। তো সবসময় সফট রাখার গুরুত্বটা আমরা বুঝাই দিই। থার্ডলি হলো ওষুধ। ওষুধের মধ্যে স্টেরয়েড দিচ্ছি টপিক্যালি। এটা হলো যে যাদের ইয়েটা কম, যাদের সোরিয়াসিসটা গ্রেডটা কম, মানে ধরেন এক গ্রেড 1, গ্রেড 2, মানে জাস্ট অল্প কয়েকটা লিশন আছে, ওদেরকে এইভাবে বলি। আর যদি পেশেন্টদের অনেক লিশন থাকে, পুরা শরীরের লিশন, মাথায়ও আছে, গায়ে আছে, বয়স কম, যদি ছোট বাচ্চা মানে 15-20, 15-16-17 টিন এজারদের হচ্ছে, তখন এইসব বাচ্চাগুলিকে আমরা একটু অ্যান্টিবায়োটিকও দিই। বিকজ সোরিয়াসিস অটোইমিউন ডিজিজ, সোরিয়াসিসের সঙ্গে কোনো কিছুর সম্পর্ক নাই, এটা নিজের শরীর নিজেকে ভাঙে। কিন্তু যে একটা দেখা গেছে যে স্ট্রেপ্টোককাই যেটা টনসিলের মধ্যে থাকে, সেটা যদি কোনো, এটা স্পেশালি কম বয়সের বাচ্চাদের বেশি হয়, বড়দের তো কম হয়। সো 15-16 বছর, 12-13 বছরের বাচ্চাদের টনসিলাইটিস ঘন ঘন হয়। তো ওদেরকে আমরা একটা একটা কোর্স অফ পেনিসিলিন, ওরাল পেনিসিলিন একটা কোর্স দিই। আর পেশেন্টদেরকে টনসিলটা কিভাবে সামলাবে সেটা বলি। বিকজ স্ট্রেপ্টোকক্কাই যখন একটা মানুষ যে প্রোন টু ডেভেলপ সোরিয়াসিস, ওদের শরীরে যখন এটা ঢুকে, তখন স্ট্রেপ্টোকক্কাই হলো যে এত স্ট্রং অ্যান্টিজেন, এটাকে বলে সুপার অ্যান্টিজেন। এটা অটোমেটিক ডাইরেক্টলি পুরো ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে দেয়। এটা কোনো বায়োমিডিয়া লাগে না, কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগে না। সো এইসব বাচ্চাদের গাটেড সোরিয়াসিস হয়, পুরো গায়ে ছোট 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 রেইন ড্রপের মতন পুরো গায়ে স্কেলস উঠে আর সোরিয়েটিক লিশন হয়। তো ওদেরকে আমরা স্ট্রেপ্টোকক্কাইড অ্যান্টিবায়োটিকটা দিই।
টনসিলটা সামলানোর কথা শিখাই দিই অ্যান্ড ওদেরকে ওষুধ লাগানোটা, স্টিরয়েড লাগানোটা শিখাই আর কি। সো এটা হলো যে বাচ্চাদের বেলায়, গাটেড সোরিয়াসিসের বেলায়। স্ক্যাল্প সোরিয়াসিস হলে আমরা ফর আ টাইম বিইং আমরা একটা স্টিরয়েড, প্লেন স্টিরয়েড স্ক্যাল্প লোশন অর স্টিরয়েড প্লাস স্যালিসাইলিক অ্যাসিড মিশানো স্ক্যাল্প লোশন দিই ফর আ টাইম বিইং। তারপর এটা বন্ধ করে দিয়ে আমরা পেশেন্টদেরকে শিখাই যে পেশেন্টরা যেন টার কন্টেনিং বা স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড টার কন্টেনিং শ্যাম্পু যেন মাথায় লাগায়। অ্যান্ড এইটার উদ্দেশ্য হলো যে আমার সোরিয়াসিসটা মাথা থেকে ভালো হয়ে গেল ওষুধ দিয়ে, কিন্তু যদি আমি টার কন্টেনিং অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড কন্টেনিং বা পলিটার বা স্যালিসাইলিক অ্যাসিড কন্টেনিং শ্যাম্পু যদি আমি কন্টিনিউয়াস লাগাই, তাহলে একটা সোরিয়াসিস তো ফিরে ফিরে আসার ডিজিজ। তাহলে শ্যাম্পুটা লাগাতে থাকলে what I am trying to do is trying to increase the disease free interval. আগে যদি 2 মাস পরে পরে আসতো, যখন মাথায় কোনো খুশকি নাই, সোরিয়াসিস নাই, তখনও যদি আমি মেনটেনেন্স ডোজ দিই, প্রত্যেক সপ্তাহে একবার করে দিই বা দুবার করে দিই, তাহলে ডিজিজ ফ্রি ইন্টারভ্যালটা আমার বাড়বে। সো স্ক্যাল্পটা এভাবে বুঝাই, এভাবে পেশেন্টদেরকে বলি। আর সোরিয়াসিস যদি খারাপ হয়ে যায়, খারাপ মানে যখন when the psoriatic lesions are more than 80, মানে it covers more than 80 to 90% of the body surface area, অনেক স্কেলিং হচ্ছে, তারপর এই স্কেলিং এর জন্য পেশেন্টদের হাইপোঅ্যালবুমিনিয়া, মানে অ্যালবুমিন কমে যাচ্ছে শরীর থেকে, বিকজ সব স্কেলস হিসেবে পড়ে যাচ্ছে, ওদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, ওদের হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার হচ্ছে। এটা হলো যে একটা আমরা বলবো ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি। এই পেশেন্টগুলিকে, এরাথোডার্মিক সোরিয়াসিসের পেশেন্ট, এদেরকে সবসময় হসপিটালাইজ করে সবকিছু মনিটর করতে হয়। সো সোরিয়াসিস এর ডিপেন্ডিং অন দ্য গ্রেড অফ সোরিয়াসিস, টাইপ অফ সোরিয়াসিস আমরা ট্রিট করি। যদি নেইল সোরিয়াসিস হয়, সেখানে আমরা ওষুধ দিই পেশেন্টদেরকে। যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিসের আলাদা চিকিৎসা, সেটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের চিকিৎসা দেওয়া হয়। সো ইট ডিপেন্ডস আমার কোথায় সোরিয়াসিস, ইট ডিপেন্ডস আমার সিভিয়ারিটি কি। সো এই সবকিছু বিবেচনা করে আমরা চিকিৎসা দিই আর কি সোরিয়াসিসের। কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটা পাই 70-80% আমরা জাস্ট নর্মাল হালকা সোরিয়াসিস পাই, যেটা পেশেন্টরা সামলালেই হয়ে যায় আর কি। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, দুটো খুবই রেলিভেন্ট প্রশ্ন এসেছে এবং আমি না নিয়ে পারছি না, যদিও আমাদের সময় শেষের দিকে, তারপরেও আমি নিচ্ছি। আমাদেরকে সামিহা তামান্না প্রশ্ন করেছেন যে আপনাকে সালাম দিয়েছে ম্যাডাম এবং বলেছে যে তার মা সোরিয়াসিসের রোগী এবং অনেক বছর ধরেই আসলে তার এই ফ্রিকুয়েন্ট রিল্যাপস হচ্ছে এবং সে ডায়াবেটিক, এবং বলেছে যে কিছুদিন আগেই সে আসলে কোভিড-19 থেকে রিকভার হয়েছে, তারপর থেকেই তার সোরিয়াটিক স্কেলস গুলো রিল্যাপস করছে এবং বডির বিভিন্ন সাইটসে হচ্ছে, এবং সেখানেই বেশি হচ্ছে যেখানে আসলে ইনজেকশনস গুলো দেওয়া হয়েছিল ডিউরিং দ্য কোভিড-19 ট্রিটমেন্ট, এবং তার চেহারাটা একদম ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে বলেছে, ডিউ টু টেকিং স্টেরয়েডস ফর লং টাইম এবং ড্রাগ ইন্টারাকশনের জন্য। তো এখন এই বর্তমান সিচুয়েশনে ম্যাডাম, তার মাকে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এবং কিভাবে আসলে তাকে আসলে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারবে? এটা একটা খুবই কমপ্লিকেটেড সমস্যা হয়ে গেছে ওনার, বিকজ উনি ডায়াবেটিক। হ্যাঁ, ওনার কোভিড এর জন্য ওনাকে অনেকদিন ইনজেকশন ফর্মে স্টেরয়েড নিতে হয়েছে। এখন একটু আগে যেটা আমি বলছিলাম যে পেশেন্টকে যদি আমরা ভুল ক্রমে যদি স্টেরয়েড খেতে দিই বা ইনজেকশন দিই, তাহলে এই পেশেন্টগুলি যখন ওদের সোরিয়াসিসটা ফিরে আসে, তখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেশি ফেরত আসে। এটাকে রিবাউন্ড ফেনোমেনা বলে। এখন ওনার যেটা হচ্ছে, সেটা আমার মনে হচ্ছে যে রিবাউন্ড ফেনোমেনা হচ্ছে বিকজ অফ দ্য স্টেরয়েড দ্যাট শি হ্যাড টু টেক ফর হার কোভিড। এখন যেটা করতে হবে ওনাকে, সেটা হলো যে, আর ওনার বডি সারফেস এরিয়া অনেক বেশি, তাই না? পুরো শরীরটা হয়েছে। তো এখন পুরো শরীরে যদি হয়ে থাকে, তাহলে এটা একটা ভেরি কমপ্লিকেটেড, বিকজ এরকম কেসে আমরা পেশেন্টকে সামনাসামনি দেখলে একটু ভালো হতো। বিকজ আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যে ওরাল ড্রাগস এর মধ্যে, ইফ শি ইজ নট এনেমিক, ইফ শি হ্যাজ ওনার লিভার প্রোফাইল ঠিক আছে, ওনার কিডনি প্রোফাইল ঠিক আছে, ওনার ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে, তাহলে
টু ইনডিউস রিমিশন আমি হয়তো ওনাকে একটু মেথোট্রেক্সেট দিতে পারি, ভেরি 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 কেয়ারফুলি অ্যান্ড আন্ডার সুপারভিশন। আর এরকম একটা পেশেন্টকে টপিক্যালি পুরা শরীরে যদি ওষুধ লাগাতে হয় তাহলে কিন্তু অ্যাবজর্পশন হয়, পারকিউটিনিয়াস অ্যাবজর্পশন অফ স্টেরয়েড যদি হয় তাহলে আবার সোরিয়াসিস রিবাউন্ড করবে। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট এখন একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি কিছু পেশেন্ট এরকম ডিল করেছি অ্যান্ড ওদেরকে রিমিশন ইন্ডিউস করছি উইথ দ্য হেল্প অফ আ মেডিসিন স্পেশালিস্ট বাই মাই সাইড। আমি ওদেরকে এমটিএক্স দিয়ে মেথোট্রেক্সেট দিয়ে রিমিশনটা ইন্ডিউস করেছি। ইন্ডিউস করার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি স্টপ করেছি, করে তারপর আমাদের ট্রেডিশনাল ট্রিটমেন্টে থেকে গেছি। তো এখন ওনাকে যদি করতে হয় তাহলে আমাদেরকে ট্রিট করতে হবে ওনার সব প্রোফাইলসগুলি চেক করে, তাহলে উই ক্যান স্টার্ট একটু রিমিশনটা করার জন্য মেথোট্রেক্সেট দিতে পারি, কিন্তু খুব কেয়ারফুলি অ্যান্ড উইথ দ্য মেডিসিন স্পেশালিস্ট বিসাইড মি, বিকজ ওনার বা একটা এন্ডোক্রাইনোলজি, ওনার ডায়াবেটিস যেন ঠিক থাকে, সব ঠিক থাকে। ইউজুয়ালি সমস্যা হয় না, কিন্তু উনি যেহেতু বয়স্ক, ওনার যেহেতু কোভিড হয়েছে, সবকিছু মিলে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে আর কি। জি, সেটাই আসলে ম্যাডাম, আমরা কিন্তু আমাদের এই যে অনুষ্ঠানগুলো করছি, আমরা কিন্তু সবসময় দর্শকদেরকে একটা মেসেজ দিই যে কেউ যেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ না নেয়। ঠিক আজকেও কিন্তু দর্শক, জি ম্যাডাম, দর্শক আজকেও কিন্তু আমরা একই কথা বলবো, এবং আমাদের আজকের অতিথিও কিন্তু বলেছে যে অবশ্যই একজন স্পেশালিস্টের অবজারভেশনের থেকে তার পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসাটা গ্রহণ করতে হবে, নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। তো ম্যাডাম, আমি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার খালেদ ইশতিয়াক নাজিমকে। তিনি হেড অফ ডার্মাটোলজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কেমন আছেন? এই তো ভালো আছি। আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আজকে আমাদের এই পর্বে উপস্থিত থেকেছেন এবং অনেক সুন্দরভাবে দর্শকদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক শ্রোতা যারা এতক্ষণ প্রোগ্রামটি দেখলেন, সোরিয়াসিস বা অন্যান্য স্কিন ডিসঅর্ডার নিয়ে নানান প্রশ্ন করলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং হেলথ টু বিডির এই ডার্মা কেয়ার প্রোগ্রামটি নিয়মিত দেখে থাকেন। তো সোরিয়াসিস আসলে বাংলাদেশে খুবই কমন একটা প্রবলেম, এবং ম্যাডাম অলরেডি বলেছেন যে এটা কিন্তু খুব ক্রনিক একটা সমস্যা এবং এটা ম্যানেজমেন্টটাও কিন্তু প্রপার হওয়া উচিত। তো যে কারণে জিনাত ম্যাডামদের মতো অভিজ্ঞ ডক্টর যারা আছেন অবশ্যই তাদের পরামর্শ মেনে কিন্তু আপনাদের এই সোরিয়াসিস ট্রিটমেন্টটা করা উচিত। আর আমি আরেকটা কথা কমনলি বলে থাকি যে বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সর্বোচ্চ সংখ্যক স্কিন কেয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার এবং মার্কেট করে থাকে। আমাদের চেষ্টা থাকে হাইয়েস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশের সকল প্রান্তের সব রোগীদের কাছে আমরা পৌঁছে দিতে চাই, এবং ডক্টর এবং পেশেন্ট সবাই নিশ্চয়ই আমাদের প্রোডাক্টের উপর আস্থা রাখেন। নাইমার মতো করে আমিও একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমি তিনটা পরামর্শ দিতে চাই। একটা হচ্ছে যে অবশ্যই স্কিন থেকে শুরু করে শরীরে যেখানেই যে প্রবলেমই হোক না কেন, নিজে নিজে ওষুধ গ্রহণ না করে ডক্টরের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করবেন। সেকেন্ড হচ্ছে যে অবশ্যই উচিত হচ্ছে ভালো কোম্পানির ভালো কোয়ালিটির প্রোডাক্টটাকে বেছে নেওয়া, ডক্টরের কাছ থেকে জেনে নেওয়া যে কোন কোম্পানির প্রোডাক্টটা ভালো, সেটা নিয়ে ট্রিটমেন্টটা করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর থার্ড হচ্ছে কোভিড-19 কিন্তু বাংলাদেশে এখনো আছে, প্রতিদিনই আমরা নতুন আক্রান্তের খবর পাচ্ছি, নতুন মৃত্যুর খবর পাচ্ছি, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষকে দেখে মনে হয় যেন কোভিড-19 আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এটা কখনোই হওয়া উচিত না। এরকম একটা প্রাণঘাতী ডিজিজ নিয়ে কখনোই হেলাফেলা করা উচিত না। অবশ্যই সবাই আগের মতো করেই সতর্ক থাকবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ঘন ঘন হাত ধোয়ার যে অভ্যাসটি আমরা গড়ে তুলেছিলাম সেটা অব্যাহত রাখবেন। প্লিজ নিজে এবং নিজের পরিবারের সবাইকে সর্বোচ্চ সেফ রাখার জন্য সবাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ডক্টর নাইমাকে ধন্যবাদ। খুদা হাফেজ। থ্যাংক ইউ আপনাকে ডক্টর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি আমাদের যে সুইট 16 এপিসোডে আমরা আপনাকে পেয়েছি এবং আপনি যে মূল্যবান পরামর্শগুলো দিয়েছেন তাতে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, এবং পুরোটা সময় জুড়ে আমাদের সাথে অনেক দর্শকরা ছিলেন। এবং দর্শক, আপনাদের কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং যে আমাদেরকে বারবার মেসেজ করছেন অর্থাৎ মিনহাজ ছোটন, তার কাছেও বলছি যে আমরা হয়তো বা সময় স্বল্পতার কারণে অনেকের অনেক রকম প্রশ্ন নিতে পারিনি। এই জন্য চেষ্টা করছি যে সোরিয়াসিস নিয়ে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরটা দেবার জন্য। তো
আমরা কিন্তু মেসেজ ইনবক্সের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের অনুষ্ঠানটা শেষ হলে আমাদের অভিজ্ঞ চিকিৎসকরা আপনাদের পরামর্শ দিয়ে দিবেন। তো ম্যাডাম, আমাদের ডার্মা কেয়ারের এই সুইট 16 এপিসোডে আপনি এসেছেন এবং কিছু মূল্যবান কথা বলেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, খুব এনজয় করলাম, মনেই হলো না যে কোনো প্রোগ্রাম করছি, গল্প করতে করতে সময় চলে গেল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাডাম। জি, ধন্যবাদ আপনাকে ম্যাডাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনারা দেখছিলেন আমাদের ডার্মা কেয়ারের 16th এপিসোড, স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডাইভন প্লাস এনশিওরস পারফেক্ট ম্যানেজমেন্ট অফ সোরিয়াসিস। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাওয়্যার করার জন্য এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং আমরা এটাই সবসময় চাইছি যে আপনারা ঘরে বসেই যেন অনেক কিছু জেনে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব রকম চিকিৎসা গ্রহণ করতে পারেন। সবাই আমাদের সাথে এতদিন ছিলেন এবং আমাদের এই ডার্মা কেয়ার অনুষ্ঠানে আপনারা অনেক সাপোর্ট করছেন আমাদেরকে, এবং আমরা চেষ্টা করব এই প্রোগ্রামটা ভবিষ্যতে আরো সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য, যাতে করে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলে আপনারা আমাদের দ্বারা উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।